20 বছর বয়সী বিমলা ভোর থেকে উনুনে ফু দিচ্ছে। ধোঁয়ায় তার চোখ লাল। সৎমা সুরধিনী বারান্দায় বসেই চিৎকার করছে, বিমলা, আরে ও বিমলা, আরে ওই অলক্ষী, তোর কি ঘুম ভাঙেনি? তোর মা তো মইরা গেছে, তুই মইরা যাস না কেন? রান্না করতে এত দেরি লাগে কেন? সূর্য কি তোর লাইগা অপেক্ষা করব? আর পেটের খিদাও কি বয়া থাকবো? মা, উনুন ধরছিল না, ভাত হতে সময় লাগবে, তাই আমি এক্ষুনি জল গরম করে আপনার জন্য তুলসী পাতা দিয়ে চা বানাবো। ভাত হয় নাই আবার তুলসী পাতার চা খাওয়ানোর কথা বলছিস? ভাতের বদলে তুলসী পাতা? এত বড় সাহস তুই কোথায় পেলি? মা, এইভাবে কেন বলছো? আমি তো তোমার মেয়ে, একটু ভালোবেসে কি কথা বলা যায় না মা? এই মাইয়া, তোর এত দেমাগি বা কেন? তুই কি এই বাড়ির মাইয়া? তুই হলি অনাথ, তোর বাবা তো আমার দয়াতেই তোরে এই ঘরে রাখছে। তুই হইলি দাসী। যা, আমার সোনার মাইয়া মালতীর লাইগা এক হাঁড়ি গরম ভাত রান্না কর। তার আগে কুসুম গরম জল আন। মালতীর পায়ের পাতা ধুইতে হইব। মাইয়াটার পায়ে কেমন ময়লা জইমা গেছে মনে হইল। ওদিকে মালতী তার ঘরে বিছানায় আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। ওই বিমলা, জল এত গরম করিস না। আমার চামড়া পড়লে তোর একদিন কি আমার একদিন। তুই তো জানিস আমার পায়ের চামড়া কত নরম। আমারে দেখলে রাজরাজারা খাইতে হয়ে যায়। দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি জলটা দেখে আনবো, যাতে তোমার কষ্ট না হয়। কষ্ট? ওর কষ্ট হলে তো তোর খবর আছে রে মুখ পুরি। বেশি গরম জলে দিদির পা ধোয়াতে আমারও কষ্ট হয়। কই, সেটা নিয়ে ভাবো না তো তুমি মা। চুপ কর, যার জন্ম পরিচয় নাই তার আবার কিসের কষ্ট? শোন বিমলা, আজ গরু চড়াইতে তুই যাইবি, আর জঙ্গলে গিয়ে এক বজা শুকনো কাঠও আনবি। তোর শরীরের জোর তো কম না, সব একবারে পারবি তুই। মা, আমি যেতেই পারি, কিন্তু কাঠুরেরা বলেছে গভীর জঙ্গলে নাকি চিতা বাঘ থাকে। বাবা যদি গরু চড়াতে যেতেন। তুই আমার স্বামীর নামে কথা কস? বাবাকে কাজে পাঠানো ধান্দা তোর? এত বড় সাহস? তোর বাবার সাহস নাই, কিন্তু তোর আছে। তুই ওই পথের মাইয়া, তোর আবার ভয় কিসের? যা, নইলে আজ তোর লাইগা ভাত নাই। বিমলা দীর্ঘশ্বাস ফেলে। বাবা কিরণ পাশ থেকে সবই শুনছিল, কিন্তু স্ত্রীর বয়সে কোনো কথাই বলতে পারছিল না। দুপুরবেলা বিমলা গরু চড়াচ্ছে এবং শুকনো কাঠ সংগ্রহ করছে। তার পরনে পুরনো শাড়ি, কাঁধের অংশটাও ছেঁড়া। তার ডান কাঁধের নিচে একটা জন্মদাগ, শাপলা ফুলের পাপড়ির মতো, সেটা সামান্য দেখাও যাচ্ছে। হঠাৎ এক বৃদ্ধা জাদুকরী পথে এসে দাঁড়ালে। আহ, কি সুন্দর মেয়ে! এই দুর্গম পথে একা কেন রে মা? মা, আমি কাঠ কাটতে আর গরু চড়াতে এসেছি। তোর কাঁধের ওখানে কিসের দাগ রে মা? অমন সুন্দর দাগ তো আগে দেখিনি, একেবারে শাপলা ফুলের মতো। বিমলা দ্রুত শাড়ির ছেঁড়া অংশ ঢেকে দিল। এটা কিছু না মা, এটা আমার জন্মদাগ। আমার বাবা বলে এটা নাকি শুধু একটা দাগ মাত্র। কালো দাগ? তোর বাবা যা বলে বলুক, আমি তো অনেক কিছুই দেখছি। এই দাগ সাধারণ দাগ নয়, এটা একটা বড় রাজ্যের চিহ্ন। তুই কোনো সাধারণ মেয়ে নস রে মা। এ কথা বলেই বৃদ্ধা জাদুকরী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। বিমলা বিস্মিত হয়ে গেল, কিন্তু সে সেই কথার গুরুত্ব দিল না। তার মনে কেবল ভয়, কারণ যদি আজ কাজ কম হয় তবে সুরধিনী তাকে মারধরও করতে পারে। পরদিন ওদিকে রাজপুত্র রাজীব ও তার বিশ্বস্ত মন্ত্রী দূর থেকে এসেছেন। রাজীবের পূর্বপুরুষের বন্ধুরাজ্য রাজনগর 1 দশক আগে রহস্যময়ভাবে বিলীন হয়ে গিয়েছে। রাজীব সেই রাজ্যের হারানো রাজকুমারীর সন্ধানে এসেছে। মন্ত্রী, আপনি নিশ্চিত সেই শাপলা চিহ্নিত মেয়েটি এই গ্রামে আছে? মহারাজ, আমাদের গুপ্তচর সে বৃদ্ধা জাদুকরীর কাছ থেকে খবর পেয়েছে। তিনি নাকি সেই চিহ্নটি দেখেছেন। সেই রাজকুমারী নাকি সাধারণ বেশে চরম কষ্টের জীবনযাপন করছে। তাহলে আর দেরি নয়, সেই রাজকুমারীকে
খুঁজে বের করতে হবে। এই চিহ্নটি আমাদের দুই রাজ্যের মিত্রতার প্রতীক। রাজকন্যার পিতা রাজ শুভসেনের কন্যাকে সাধারণ জীবন থেকে মুক্ত করা আমাদের কর্তব্য। মহারাজ, কিন্তু এই চিহ্ন তো যে কেউ নকল করতে পারে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা দেখব তার বিনয়, তার শিক্ষা এবং তার মনের ঔদার্য। রাজকীয় রক্ত কেবল গহনাতে প্রকাশ পায় না, তা আচরণেও প্রকাশ পায়। দুপুরবেলা রাজীব তার দল নিয়ে কিরণের বাড়িতে এলেন। সুরধিনী আর মালতী রাজকীয় মেহমান দেখে আপ্লুত। তারা অত্যন্ত বিনয়ের ভান করে বলে, আহা, আমাগো কি সৌভাগ্য! রাজপুত্র আমাগো ঘরে আইছে। আসুন বাবা, আসুন, বসুন বসুন, আমার ঘর যে আজ ধন্য হইয়া গেল। ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধানে এসেছি। আমি শুনেছি এই গ্রামে এমন একজন মেয়ে আছে যিনি বিশেষ চিহ্ন বহন করেন। চিহ্ন? হ্যাঁ রাজপুত্র, চিহ্ন তো আমার মাইয়ার গায়েও অনেক আছে। মা মালতী, ও মালতী, এ রাজপুত্রের লাইগা শরবত বানাই নিয়ে আয় তো। এরপর মালতী সেজে গুজে রাজকুমারের জন্য শরবত নিয়ে আসে। রাজপুত্র, আমি তো এই গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার হাত এই সব গহনা মানায়। আপনি কি চিহ্ন খুঁজছেন? আমারে কোন, আমি দেখাইতে পারি। আপনার নাম মালতী, তাই না? আপনি কি রাজকীয় শিক্ষা পেয়েছেন? মালতী হঠাৎ করে কথা শুনেই ভ্যাবাচেকা খেয়ে যায়। হ্যাঁ, রাজকীয় শিক্ষা? কেন না তো, তবে আমি সব জানি। আমি খুব ভালো করে রাঁধতে জানি আর নাচতেও জানি রাজপুত্র। আপনি কি জানেন রাজনগর রাজ্যের প্রতীক কি ছিল? এ কথা শুনে সাথে সাথে মালতীর মুখ শুকিয়ে যায়। মানে ওসব তো আমার মনে থাকেনি। আমাকে একটু গহনা টহনা পরিয়ে দিন। আমি না সেই ভাগ্যবান মেয়ে, আপনি ঠিক বুঝে যাবেন কয়দিন পরে। চুপ কর মালতী, সব মিথ্যা কথা কইয়া দিলি। বিমলা রান্নাঘর থেকে তাদের জন্য জল নিয়ে আসে। তার পরনে ছেঁড়া কাপড়, কিন্তু জল দেওয়ার ভঙ্গি মার্জিত ও শান্ত। রাজপুত্র রাজীব বিমলাকে দেখে বলে, ইনি কে? ও ও আমাগো দাসী, দূর সম্পর্কের এক মাইয়া, কাজের লয়গা রাখছি, ওর দিকে তাকায় না রাজপুত্র। দাসী? আমি দেখতে পাচ্ছি আপনার হাতে কোনো গহনা নেই, কিন্তু আপনার চলাফেরায় এক অদ্ভুত রাজকীয়তা আছে। আপনি কে আমাকে বলুন। আমি আমি বিমলা, তবে আমার বাবা মা কোথায় আমি জানি না। আমি এই পরিবারেই থাকি, এটাই আমার পরিবার। মুহূর্তের মধ্যে রাজীবের কৌতূহল বিমলাকে নিয়ে বেড়ে যায়। তিনি মালতীকে উপেক্ষা করে বিমলার সাথে কথা বলে। বিমলা, আপনি কি জানেন রাজনগর রাজ্যের রাজকন্যার জন্মের সময় একটি অলৌকিক চিহ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপারে আমিও শুনেছি, কিন্তু আমি তো সেই মেয়েটাকে চিনি না। আর তাছাড়া আমি তো একজন সাধারণ মেয়ে। এই বিমলা, তুই চুপ কর। আর রাজপুত্রের লগে এত কথা কেন? তুই যা, বাসন কোসন গিয়ে মাজে। থামো, আপনার এই ক্রোধ প্রমাণ করছে আপনি কিছু লুকাতে চাইছেন। বিমলা, আমাকে বলুন, আপনি কি গোপনে পড়াশোনা করেছেন? আপনার কথা বলার ভঙ্গি একজন রাজকন্যা অথবা রানীর মতো। আসলে না, আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে পুরনো বই পড়তাম। আমি আমি চেয়েছিলাম নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, এতটুকুই আর কি। বিমলা, আমি একটু ঐতিহাসিক চিহ্নের সন্ধান করছি। যে চিহ্ন শুধুমাত্র রাজনগরের রাজ পরিবারের পূর্বপুরুষের কাঁধে থাকতো, এক শাপলা চিহ্ন। আপনার কি শরীরে এমন কোনো দাগ আছে? আমার বাবা বলতেন আমার ডান কাঁধের নিচে একটা জন্মদাগ আছে। আমি আমি সেটা কখনো দেখতে পাইনি, কিন্তু শুনেছি যে দেখেছে সেই বলেছে যেটা শাপলার মতো। সত্যি? বিমলা, আপনি ভয় পাবেন না। যদি আপনার শরীরে সে চিহ্ন থাকে, তবে আমি আপনাকে সসম্মানে গ্রহণ করব। আপনি কি আমাকে সেই জন্মদাগ দেখাতে রাজি আছেন? কি বলছেন কি রাজপুত্র? ওরে শোবেন না, ও একা অলক্ষী। ওর শরীরে কোনো দাগ নেই, আর যেটা আছে সেটা ডাইনির দাগ। আর ও সব মিথ্যে বলছে আপনাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, আমিও দেখেছি ওই দাগ সাধারণ কোনো দাগ নয়, ওটা একটা কুৎসিত দাগ, একটা কালো দাগ। ওটা দেখতে খুব বিশ্রী।
রাজপুত্তর, এই মাইয়া মিথ্যা কথা কইতাছে, আপনারে ফাঁদে ফালাইতে চাইতাছে। আপনি আপনি ওর কথাই ভুলবেন না। আপনি আমার মাইয়া মালতীরে নিয়ে যান, ওই তো রাজরানী হওয়ার যোগ্য। সরে যান, আমি সত্য যাচাই করব। রাজকুমারের কথায় বিমলার আর কিছুই করার থাকে না, সে সেখান থেকে সরে যায়। আর বিমলা শান্তভাবে ছেঁড়া শাড়ি কাঁধ থেকে কিছুটা সরিয়ে দেয়, আর সেখানে দেখা যায় যে তার ডান কাঁধের নিচে একটি নিখুঁত শাপলা ফুলের পাপড়ির মতো জন্মদাগ। সেটা দেখে রাজীবের চোখ চকচক করে ওঠে, সে আবেগে হাঁটু গেড়ে বসে পড়ে। জয়, রাজকন্যার জয়! এ তো সেই শাপলা চিহ্ন, রাজনগরের রাজ্যের রাজকন্যার কুল চিহ্ন। এই চিহ্ন অমূল্য, আপনি আমাদের হারানো রাজকুমারী। রাজীবের সাথে আসা মন্ত্রী এবং সৈন্যরা সেই চিহ্ন দেখে মাথা নত করে। এই সেই শাপলা চিহ্ন। রাজকুমারী, আমরা আপনাকে খুঁজতে কত কষ্ট করেছি। সুরধিনী আর মালতী ভয়ে মাটির দিকে তাকিয়ে রইল। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল, কারণ তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে বিমলা একটা রাজকন্যা। না না না, এইটা মিথ্যে কথা। এই এই বিমলা, তুই কি করে রাজকুমারী হইতে পারিস? কিছুতেই তুই রাজকুমারী হইতে পারিস না। হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, ও মিথ্যে কইতেছে, ওইটা সাধারণ একখানা দাগ। মা, এতকাল তোমরা আমাকে মিথ্যা বলেছ। এই কষ্ট, এই অপমান সবকিছুর পর আজ এই চিহ্ন আমার পরিচয় দিল। তোমরা তো বলেছ যে এই চিহ্ন ডাইনির দাগ, কিন্তু না, এটা দেখছি আমার জন্ম পরিচয় বহন করছে। আজ আমি ভীষণ খুশি যে আমি আমার পরিচয় ফিরে পেয়েছি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। বিমলা এখন রাজপ্রাসাদের রাজকীয় পোশাকে সজ্জিত। তার বিনয় ও শিক্ষা দেখে সবাই মুগ্ধ। সুরধিনী ও মালতীকে রাজীবের সৈন্যরা বন্দি করে এনেছে, কারণ তারা সবসময় বিমলার সাথে খারাপ ব্যবহার করত। বিমলা রাজকীয় আসনে বসে, সুরধিনী ও মালতী তাদের দিকে তাকিয়ে আছে। তাদের বিচারের কাজ শুরু হয়েছে। মা, দিদিভাই, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে অকথ্য গালাগাল দিয়েছো, আমাকে আঘাত করেছো, আমাকে দিয়ে সব কাজ করিয়েছো, কিন্তু আমি জানি তোমরা লোভে অন্ধ ছিলে। ও হ্যাঁ 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 রাজকুমারী, আমাগো ভুল হয়েছে, আমাগো মাফ কইরা দাও। আমরা যে তোমারে চিনতে পারি নাই, আমরা তো তোমারে অচেতন অবস্থায় কুড়াইয়া পাইছিলাম। ভাবছিলাম তোমারে দিয়ে আমাদের সংসারে সব দাস দাসীর কাজ করামু, কিন্তু না, আমরা ভুল করছি, অন্যায় করছি। মোটেও আমাগো এসব কিছু করা উচিত হয় নাই। আর তাছাড়া আমরা এখন মাপ চাইতাছি, আমাদের ক্ষমা কইরা দাও, নাই আমার ঘরে ফাঁসি দাও। হ্যাঁ হ্যাঁ, আসলে আমিও তোমার রূপ আর গুণ নিয়ে বড্ড হিংসে করতাম, তাই তো তোমার সাথে যা নয় তাই ব্যবহার করেছি। তবে দয়া করো, আমি আর কখনো কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কখনো কাউকে এইভাবে কষ্টও দেব না। তোমরা যেহেতু তোমাদের সমস্ত দোষ ভুল বুঝতে পেরেছো, স্বীকার করেছো, তাই আমি তোমাদের শাস্তি দেব না, আমি তোমাদের মুক্তি দেব। কারণ আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আর এটাই তোমাদের সব থেকে বড় শাস্তি। আপনারা আমাকে কষ্ট দিয়েছেন ঠিকই, কিন্তু তারপরও তো আমাকে আশ্রয় দিয়েছিলেন, আর এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। আর আর আমি তো রাজকুমারের জন্য আমার পরিচয়টাও ফিরে পেয়েছি, তাই আমি এখন আর কাউকে কষ্ট দিতে চাই না। আজ আমার খুশির দিন, তাই আমি হাসতে হাসতে আপনাদেরকে ক্ষমা করে দিলাম। তখনই রাজকুমার রাজীব বিমলার পাশে এসে দাঁড়ায়। রাজকুমারী বিমলা, আপনার ক্ষমা এবং বিনয়ে আমার মুগ্ধতা আরও বাড়ল। আপনি শুধু রাজনগর রাজ্যের রাজকুমারী নন, আপনি হিমাচল রাজ্যেরও যোগ্য রানী। আমি আপনার হাত ধরে দুই রাজ্যকে একত্রিত করতে চাই। কি বলছেন কি রাজকুমার? সত্যি আপনার সাহস আর সততা আমার হৃদয় জয় করেছে। তার মানে আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ রাজকুমারী, আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি কি আমার প্রস্তাবে রাজি আছেন? হ্যাঁ রাজকুমার, হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে অবশ্যই রাজি। কারণ আপনার মতো একজন দক্ষ, ন্যায়পরায়ণ রাজকুমার আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আর আপনার জন্যই তো আমি আমার সমস্ত পরিচয় ফিরে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমার।
হারানো রাজ্যের রাজকুমারী তার জন্মদাগের জোরে তার প্রাপ্য সম্মান ফিরে পেল। তার কষ্টের জীবন শেষ হলো। সেই দিন থেকে রাজনগর এবং হিমাচল রাজ্য এক হয়ে গেল এবং বিমল আর করুণা ও সততা দুই রাজ্যের শান্তি বয়ে আনলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।